নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। অগ্নিকে নিজের উপর হামলা করতে দেখে সূর্যপ্রতাপ দ্রুত তলোয়ার হাওয়ায় দুলিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। বজ্রকেতুর ইশারায় ও সৈনিকরাও অগ্নি সিংহের উপর ঝাঁপালো। মুহূর্তের মধ্যে ওখানে মহা যুদ্ধ শুরু হয়ে গেল। তা দেখে চন্দ্রাবতী অগ্নির জন্য চিন্তিত হয়ে উঠল। তখনই অগ্নি আবার চিৎকার করল, আমার চিন্তা করো না চন্দ্রাবতী, ওষুধ নিয়ে দ্রুত পালাও এখান থেকে। এদের সবার জন্য আমি একাই 100। চন্দ্রাবতী দ্রুত ওষুধ ভর্তি পেয়ালা নিয়ে কিন্নর সোনালের সঙ্গে বীরেন্দ্র প্রতাপের ঘরের দিকে দৌড়ালো। তা দেখে বজ্রকেতু ও সৈন্যদের ওপর চিৎকার করল, মহারানী মাকে আটকাও। দ্রুত কিছু সৈন্য চন্দ্রাবতীর ওপর ঝাঁপালো, কিন্তু ওর কাছে আসার আগেই ওরা অগ্নির তলোয়ারের শিকার হয়ে গেল। সৈন্যদের অবস্থা দেখে বজ্রকেতু একদম ঘাবড়ে গিয়ে পিছনে সরে গেল। সূর্যপ্রতাপ রেগে আগুন হয়ে গেল, অগ্নি, আজ আমি তোকে প্রাণে মেরে দেব। ও নিজের তলোয়ার দিয়ে খুব জোরে জোরে হামলা করতে শুরু করে দিল। কিন্তু অগ্নিসিংহের জন্য এটা যেন বাচ্চাদের খেলা ছিল। ও সূর্যপ্রতাপের প্রতিটা আঘাতকে খুব সহজেই আটকে দিচ্ছিল। বজ্রকেতু বুঝে গেল অগ্নিসিংহের পাল্লা ভারী হচ্ছে। ও মোহিনীকে বলল, এখান থেকে দ্রুত চলো, আমাদের যে কোনো ভাবে চন্দ্রাবতীকে গার্গীর চিকিৎসা করা থেকে আটকাতে হবে। এটাই এখন শেষ সুযোগ আমাদের কাছে। এ কথা বলে ও মোহিনীকে নিয়ে দ্রুত বীরেন্দ্র প্রতাপের ঘরের দিকে দৌড়ল। প্রখর সূর্যের আভা স্তিমিত হয়ে এসেছিল। পশ্চিম আকাশের লাল সূর্য আর কিছুক্ষণের মধ্যে পৃথিবীর আকাশকে বিদায় জানাতে চাইছিল। সন্ধ্যা নাম্ব নাম্ব করছিল। এমন সময় গার্গীর শ্বাস প্রশ্বাস আটকাতে শুরু করে দিল। এটা দেখে বীরেন্দ্র প্রতাপ দুশ্চিন্তায় পড়ে গেল। হে কৃষ্ণ! ও একদম ভাবুক হয়ে বলে উঠল, আমার মাকে বাঁচাও। তখনই দ্রুত দৌড়ে আসা চন্দ্রবতী ওর ঘরে ঢুকলো। সোনাল ওর পেছন পেছন এলো। সোনাল, দ্রুত এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করো। চন্দ্রবতী হাঁপাতে হাঁপাতে বলল, আর আর মহারাজ, ঘরের সব দরজা বন্ধ করে দিন। চন্দ্রবতীকে দেখে বীরেন্দ্র প্রতাপের যেন ধরে প্রাণ এলো। ও দ্রুত হড়বড় করে ঘরের সব দরজা বন্ধ করতে লাগলো। সোনাল গার্গীর বিছানা শিওরে একসাথে দুটো মশাল মাটিতে রেখে জ্বালালো। চন্দ্রবতী ওষুধের কয়েক ফোঁটা আগুনে ফেলে দিল। সঙ্গে সঙ্গে প্রচুর ধোঁয়া বের হতে লাগলো। তা দেখে চন্দ্রবতী নিশ্চিন্ত হলো, ওষুধ একদম ঠিক তৈরি হয়েছে। এই ওষুধ আগুনে ভালো করে ফোটাতে হবে। ও বীরেন্দ্র প্রতাপকে বলল, এর থেকে যে ধোঁয়া বের হবে, ওই ধোঁয়াই রাজমাতার ফুসফুসে জমা বিষ দ্রুত নিরাময় করবে। একথা বলে চন্দ্রবতী খুব সাবধানে ওষুধে ভরা পেয়ালা আগুনে রাখতে লাগলো। তখনই মোহিনী ঘরে ঢুকতে ঢুকতে চিৎকার করলো, মহারাজ, মহারানীকে আটকান। ও ও রাজমাতাকে সারা জীবনের জন্য অসুস্থ করে দিতে চায়। বীরেন্দ্র প্রতাপ চমকে ওকে দেখলো। মোহিনীকে এখানে দেখে চন্দ্রবতীর সঙ্গে সোনালো রাগে লাল হয়ে গেল। মোহিনীর ঠিক পিছন পিছন বজ্রকেতু ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ মহারাজ, এই ওষুধে চন্দ্রাবতীর সংক্রামিত রক্ত মিশিয়ে দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। একথা শুনে বীরেন্দ্র প্রতাপের এক ঝটকা লাগলো। চন্দ্রবতীর জন্য ওর মাথায় সন্দেহের পোকা আবার নড়ে উঠল। ও চন্দ্রবতীর দিকে দেখলো, তখনও অস্থির হয়ে বলল, এটা ঠিক, এটা ঠিক মহারাজ, কিন্তু রক্তপুষ্প খাওয়ার পরে আমার রক্তে মহামারীর কোনো সংক্রমণ আর বাকি নেই। আপনি এই ধূর্তদের কথায় সময় নষ্ট করবেন না, আমাকে আমার কাজ করতে দিন। একথা বলে ওষুধ ভর্তি পেয়ালা আগুনে রেখে দিল। তা দেখে বজ্রকেতু দ্রুত এগিয়ে এলো। না চন্দ্রাবতী, আমি তোমাকে এই অনর্থ কখনোই করতে দেব না। আমি বহু বছর রাজমাতার নুন খেয়েছি, ওনাকে এরকম তোমার চক্রান্তের শিকার হতে কখনোই দেব না। কিন্তু তখনই সোনাল সঙ্গে সঙ্গে ওর কাছ থেকে একটা কাটারি বার করলো আর বজ্রকেতুর রাস্তা আটকে চিৎকার করলো,
ব্যাস রাজা বজ্রকেতু, আপনি মহারানীমাকে অনেক নিজের চক্রান্তের শিকার বানিয়েছেন, কিন্তু এখন আর নয়। যদি আপনি আর একটু এগোনোর সাহস করেন, তাহলে ফল ভালো হবে না। সোনালের এই সাহস দেখে চন্দ্রাবতী স্তম্ভিত হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপও ওকে অবাক হয়ে দেখতে লাগলো। বজ্রকেতু আর মোহিনী এ দৃশ্য দেখে ঘাবড়ে গেল। মহারাজ, দেখছেন তো আপনি? মোহিনী নিজেকে সামলে নিয়ে রেগে বলল। এখন তো এটা প্রমাণও হয়ে গেল যে মহারানী নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য সবকিছু করতে প্রস্তুত। দেখুন, দেখুন এই কিন্নর সেবক কেমন আমার বাবাকে মারার ধমকি দিচ্ছে। বীরেন্দ্র প্রতাপও এখন রেগে যেতে লাগলো। চন্দ্রাবতীর উপরে যে সন্দেহ ছিল সেটা আগের থেকে আরো বেড়ে গেল। ও সোনালের দিকে এগোতে লাগলো, কিন্তু তখনই ও একটা হালকা কাশির শব্দ শুনতে পেল। ওর পা আটকে গেল, আর ওর নজর পড়ল বিছানায় শুয়ে থাকা গার্গীর দিকে। ওর মাথার দিকে থাকা মশালের আগুনে যে ওষুধ ফুটছিল, তার থেকেই যে ধোঁয়া বেরোচ্ছিল, সেই ধোঁয়া ঘরের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। মায়ের মায়ের জ্ঞান ফিরেছে। বীরেন্দ্র প্রতাপ খুশিতে বিড়বিড় করলো আর দ্রুত গার্গীর কাছে আস্তে আস্তে বলল, মা 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 চোখ খুলো মা। গার্গী ধীরে ধীরে চোখ খুলল। এসব দেখে চন্দ্রাবতী আর সোনালও নিশ্চিন্ত হলো। ওদিকে মোহিনী আর বজ্রকেতুর মুখের রং উড়ে গিয়েছিল। সন্ধে নেমেছিল। অন্ধকার হওয়ার সাথে সাথে রাজমহলের সর্বত্র মশাল আর প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল। গার্গী এ সময় একটা উঁচু আসরে বসেছিল। সামনে বজ্রকেতু, মোহিনী আর সূর্যপ্রতাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বীরেন্দ্র প্রতাপ গার্গীর পাশে একটা আসনে বসেছিল। চন্দ্রাবতী, সোনাল আর অগ্নিসিংহে এক কোণে দাঁড়িয়েছিল। রাজা বজ্রকেতু, খুব গম্ভীর স্বরে গার্গী দেবী জিজ্ঞাসা করলেন, নিজের পক্ষে কিছু বলার আছে তোমার? বজ্রকেতু নিজের মাথা তুলে একদম দাপটের সঙ্গে বলল, আমি দুঃখিত রাজমাতা। রাজমহলে আজ যে দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটল, তার দোষ আমাকে আর মোহিনীকে দেওয়া হচ্ছে। যদি আমার এত বছরের সেবার এটাই পুরস্কার হয়, তাহলে আমার আর কি করার আছে। তবে আমি এখনো এই কথা বলবো যে আমি নির্দোষ। আমি যা কিছু করেছি শুধুমাত্র আমার সন্দেহের জন্য করেছি। আমার সন্দেহ ছিল মহারানীমা আপনার চিকিৎসা করার বাহানায়। এসব দেখা আমার কাজ রাজা বজ্রকেতু। গার্গী ওর কথা শেষ হওয়ার আগে তিক্ততার সঙ্গে বললেন, আপনাকে আমার জন্য চিন্তিত হতে হবে না। আমি তো এটাই জানতে চাই, আমার সব থেকে পুরনো আর সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষীর মৃত্যুর পিছনে কি চক্রান্ত আছে? কালো পোশাক পরা ওই দুজন মুখোশধারী কারা ছিল, যাদের বিষাক্ত তীর ওর প্রাণ কেড়ে নিল? এর জবাবে বজ্রকেতু কিছু বলার আগেই রাজকুমার সূর্যপ্রতাপ বলে উঠল, এর উত্তর আমার কাছে আছে মা। কালো পোশাক মহারানীমার রাজ্যের লোকেরাই পরে থাকে, আর বিষাক্ত তীর ব্যবহারে ওরাই পারদর্শী। একথা শুনে ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বজ্রকেতু মনে মনে হাসতে লাগলো। ওর এই ধূর্ততা চন্দ্রাবতী ধরে ফেলল, আর এখন ওর মনে হচ্ছিল এক্ষুনি বজ্রকেতুর গলা কেটে ফেলে। কিন্তু তখনই গার্গীর আওয়াজ শোনা গেল, আমার মনে হয় না চন্দ্রাবতী আমার প্রাণ নেওয়ার বা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু আমার কথা অবশ্যই মনে হচ্ছে যে আমার প্রাণ বাঁচানোর জন্য চন্দ্রাবতীকে অনেক বাধারই সম্মুখীন হতে হয়েছে। বড় কুমার, তুমি কি এ বিষয়ে কিছু বলতে চাও?
বীরেন্দ্র প্রতাপ এক পলক চুপ করে থাকার পর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার শুধু এটুকুই বলার ছিল মা। চন্দ্রাবতী সময় থাকতে আপনার প্রাণ বাঁচিয়ে নিয়েছে। হতে পারে এটা ওর কোনো ষড়যন্ত্র, আবার এও হতে পারে এটা ষড়যন্ত্র নয়। কিন্তু যাই হোক, তাতে আমার কিছু আসে যায় না, কারণ চন্দ্রাবতীর শর্ত মঞ্জুর করে আমি ওকে একটা আলাদা মহলে থাকার অনুমতি দিচ্ছি, আর এর সঙ্গে আমি ওকে মুক্তিও দিচ্ছি। একথা শুনে গার্গী ভীষণ চমকে উঠলেন। চন্দ্রাবতীরও বড় একটা ঝটকা লাগলো। সেই মুক্ত হওয়ার অর্থ কি সেটাই ভাবতে লাগলো। মোহিনী একথা ভেবে অবাক হলো। সত্যি কি বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে মহারানী পদ থেকে সরিয়ে দিচ্ছে? গার্গী কঠিন স্বরে বললেন, এ কথার অর্থ কি বড় কুমার? তুমি কি চন্দ্রাবতীকে মহারানীর পদ থেকে সরিয়ে দিচ্ছ? না মা, বীরেন্দ্র প্রতাপ দাপটের সঙ্গে বলল, বিক্রমগড়ের মহারানী চন্দ্রাবতী থাকবে। আমি ওকে নিজের থেকে মুক্তি দিচ্ছি। আজ থেকে আমার চন্দ্রাবতীর ওপর না কোনো অধিকার থাকবে, আর না কোনো বন্ধন থাকবে। আমি এই ঘোষণা প্রজাদের সামনে করিয়ে দেব। এখন থেকে চন্দ্রাবতী যার সাথে চায় তার সাথেই থাকতে পারে। এসব কি বাজে কথা বলছো তুমি? গার্গী নিজের আসন থেকে উঠে বললেন, এরকম না কখনো হয়েছে আর না কখনো হবে। চন্দ্রাবতী তোমার স্ত্রী, আর তাই ও মহারানী। যদি ওকে মুক্ত করতেই চাও, তাহলে ওকে মহারানীর পদ থেকেও মুক্ত করো। না হলে। ওনার কথা শেষ হওয়ার আগেই বীরেন্দ্র প্রতাপ একটু কঠিন হয়ে বলল, আমি আমার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছি মা, এরপর আপনার ইচ্ছা। ঘরে একটা চিন্তা ভরা নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবার চোখ বীরেন্দ্র প্রতাপের দিকেই ছিল। কিছুক্ষণ ভাবার পর গার্গী নিজের সিদ্ধান্ত জানিয়ে বললেন, বড় কুমার, চন্দ্রাবতী তোমার স্ত্রীও থাকবে আর মহারানীও, আরো আলাদা মহলে থাকবে না। কাল থেকে ও আমার সঙ্গে থাকবে। আমার পরে যদি কারোর হুকুমেই রানী মহলে মানা হয়, তাহলে তা চন্দ্রাবতীরই হুকুম হবে। এই কথা শুনে মোহিনীর সব আশার আলো এক ঝটকায় নিভে গেল। বজ্রকেতু মনে মনে ছটফট করতে লাগলো। মোহিনী, ওর দিকে তাকিয়ে গার্গী বললেন, আমি চাই তুমি চন্দ্রাবতীর কাছে ক্ষমা চাও, এক্ষুনি, এই মুহূর্তে, সবার সামনে। মোহিনীর তো এখন কাটলেও রক্ত বেরোবে না, এমনই অবস্থা। ও ভয়ে চুপ করে রইল। বজ্রকেতুর মুখ অপমানে রাগে লাল হয়ে গেল। চন্দ্রাবতীর মনে হঠাৎ একটা সন্দেহ জন্ম নিল। ওর অনুভব হলো, গার্গীর এই সবকিছু কোনো নাটক নয় তো, নাকি উনি ওর সঙ্গে কোনো খেলা খেলছেন। তুমি কি শুনতে পাওনি মোহিনী? গার্গীর তীক্ষ্ণ আওয়াজ দ্বিতীয়বার শোনা গেল, আর মোহিনী অসহায় দৃষ্টিতে বীরেন্দ্র প্রতাপের দিকে তাকালো। কিন্তু বীরেন্দ্র প্রতাপ নিজের চোখ নামিয়ে নিল। মোহিনীর কাছে এখন দুটো রাস্তাই ছিল, হয় গার্গীর সিদ্ধান্ত অগ্রাহ্য করে দ্রুত রাজমহল ছেড়ে চলে যাবে, আর নয়তো চন্দ্রাবতীর কাছে ক্ষমা চাইবে। ও আর চোখে নিজের বাবার দিকে তাকালো। বজ্রকেতু ওকে হালকা ইশারা করল। তা বুঝে নিয়ে মোহিনী দ্রুত চন্দ্রাবতীর সামনে নত হয়ে বলল, আমি আমি আপনার কাছে ক্ষমা চাইছি মহারানী। চন্দ্রাবতী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার কাছে তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই মোহিনী, কিন্তু যেটা সত্যি সেটা সামনে এনেই ছাড়বো আমি। শশীকলা, অবনী
আর অমর্ত্যের হত্যা যে করেছে তাকে তো তার শাস্তি পেতেই হবে। একথা বলে চন্দ্রাবতী গার্গীর দিকে তাকালো আর ওখান থেকে চলে গেল। সোনাল আর অগ্নিও ওর পিছন পিছন যেতে লাগলো। রাত অনেক হয়ে গিয়েছিল। গার্গী নিজের জানালার ধারে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তখনই একটা শব্দ শোনা গেল আর উনি পিছন ফিরে দেখলেন ওরই সমবয়সী একজন মহিলা দাঁড়িয়ে আছে। গার্গী অবাক হয়ে বলল, সবিতা, তুমি এত রাতে এখানে? সবিতা গার্গীর পুরানো আর বিশ্বস্ত সেবিকা ছিল। ও হেসে বলল, হা হা, অমর্ত্যের সংবাদ আমি অনেক দেরিতে পেয়েছি, না হলে আরো তাড়াতাড়ি এসে যেতাম। ও গার্গীর পাশে একটা আসনে বসে বলল, আমাকে হঠাৎ এভাবে ডাকার কারণ কি রাজমাতা? গার্গী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, তুমি এখন এখানেই থাকবে সবিতা, আমার চোখ আর কান হয়ে। এই রানীমহলে ষড়যন্ত্রের ভয়ঙ্কর জাল বিছানো হয়েছে। অমর্ত্যের মতো বিশ্বস্ত যোদ্ধাও তাতে ফেঁসে মারা গেছে। এমনকি আমিও মরতে মরতে বেঁচে গেছি খুবই ভাগ্যের জোরে। এর সঙ্গে সঙ্গে রানীমহলে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সবিতাকে সবিস্তারে শোনাতে লাগলেন তিনি। সেসব শুনে সবিতা গম্ভীর হয়ে গেল। গার্গী কিছুক্ষণ চুপ করে থাকার পরে বললেন, আজ বীরেন্দ্র প্রতাপ ভাবুক হয়ে ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। ও চন্দ্রাবতীকে মহারানী পদে রেখে ওকে এক আলাদা মহল দেওয়ার কথা বলছিল। যদি তা হতো তাহলে চন্দ্রাবতী ওই একান্ত মহলে যা ইচ্ছা তাই করত আর দ্রুত নিজের ক্ষমতা এতটা বাড়িয়ে নিত যে বিক্রমগড়ের সিংহাসনের জন্য ভয়ানক বিপদ হয়ে উঠত। কিন্তু আমি চালাকি করে চন্দ্রাবতীকে নিজের সঙ্গে রাখার সিদ্ধান্ত শুনিয়েছি, যাতে আমি ওকে পদে পদে নজরে রাখতে পারি। কিন্তু চন্দ্রাবতী তো একেবারে একা। সবিতা ওকে আটকে দিয়ে বলল, মোহিনীর সঙ্গে তো বজ্রকেতুর মতো বাঘা লোক আছে, তাহলে সেই দিক থেকে তো মোহিনী ওর থেকে অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে রাজমাতা। গার্গী চিন্তিত স্বরে বলল, না সবিতা, মোহিনীর শুধু মহারানীর পদটাই চাই, কিন্তু চন্দ্রাবতীর পুরো বিক্রমগড় চাই। আর এখন চন্দ্রাবতীর কাছে মোহিনীর বাবার থেকেও বেশি ভয়ঙ্কর লোক আছে, অগ্নি সিং। সে অন্য কেউ নয়, পাটরানী অপালারই ছেলে। আর ওই সাপটা আমাকে কামড়ানোর আগে তোমাকে ওকে পিষে মেরে ফেলতে হবে সবিতা। অপালা আর ওর ছেলে অগ্নি সিংয়ের কথা শুনে সবিতা তো স্তম্ভিত হয়ে গেল। এখন তবে কি খেলা খেলতে চলেছেন রাজমাতা গার্গী? চন্দ্রাবতীর কাছে ক্ষমা চাওয়ার পর রানীমহলে কি দাম আর বাকি থাকবে মোহিনীর? ও কি আবার নতুন কোনো ষড়যন্ত্র তৈরি করবে? কি হবে চন্দ্রাবতী আর অগ্নি সিংয়ের পরের পদক্ষেপ? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।